আজকে অনেকগুলো বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো নিয়ে আলোচনা করা যেতেই পারত। সেটা হচ্ছে সংবিধান হত্যা দিবস নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, রাজ্য সরকার পালন করছে না, নবান্ন থেকে স্পষ্ট বললেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত 100 দিনের কাজ নিয়ে যে নির্দেশ কোর্টের, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। বহু মানুষ অ্যাটলিস্ট কাজ পাবেন, এটা মাথায় রেখেই আজকে ওই প্রান্তিক মানুষগুলোর পরিবারের কাছে একটা খুশির বার্তা। অন্যদিকে প্রধানমন্ত্রীর ট্রাম্পকে বার্তা যে ভারত পাকিস্তান ইস্যুতে তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তিকে ঠিকভাবে নিচ্ছে না। ভারত ইরান ইসরায়েল যুদ্ধের ইস্যু রয়েছে, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে সাধারণ কিছু মানুষের স্বার্থ এবং একটা জটিলতা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে। আপনারা জানেন যে গতকাল হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে নির্দেশ দিচ্ছেন যে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে গত জুন মাসের 10 তারিখে তিনি কতগুলো স্পষ্ট বার্তা দিলেন। সেটা কি দিলেন? বিধানসভায় দাঁড়িয়ে তিনি বললেন যে ধর্ম নয়, অর্থনৈতিক অবস্থায় যারা পিছিয়ে রয়েছে তাদেরকে মাথায় রেখেই সংরক্ষণ হচ্ছে, মণ্ডল কমিশনের নির্ধারিত বেঞ্চমার্ক অনুযায়ী সংরক্ষণ হচ্ছে। তিনি আরও কি বললেন? হাইকোর্টের নির্দেশে ওবিসি সংরক্ষণ কমানো হয়েছে, ওবিসি এ ওবিসি বি এর কথা বললেন, 17% থেকে কমিয়ে 7%-এর কথা বললেন, এবং বললেন যে রাজ্য সরকার নতুন করে তাদের এই স্ক্রুটিনির কাজ তারা আবার নতুন করে করছে, এবং যে সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া এতদিন ধরে স্থগিত ছিল, রিক্রুটমেন্ট বোর্ডের যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল, এবার সেই প্রক্রিয়া আবার শুরু হবে। তিনি আরও উল্লেখ করলেন যে বিরোধী এবং মিডিয়াদেরকে একহাত নিয়ে যে বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে মিডিয়া, ধর্মের সঙ্গে এই সংরক্ষণের কোনো সম্পর্ক নেই। আমি সমস্ত তথ্য বিধানসভায় জমা দিয়েছি, আশা করি আর বিভ্রান্তি ছড়াবেন না। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল গত 10 তারিখে জুন মাসে, অর্থাৎ 10/6/2025 বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। পরবর্তীতে দেখা যায় যে এই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিরোধী প্রতিক্রিয়া পাওয়া যায়, এবং তীব্র প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার, এবং সেই প্রতিক্রিয়ার পরে দেখা যায় যে কোর্টে যাওয়ার কথা বলা হয়, হাইকোর্টে যাওয়া হয়, এবং হাইকোর্টে সরকারি এই সিদ্ধান্তের উপর গতকাল স্থগিতাদেশ আসে, এবং 24 তারিখ পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। অর্থাৎ এখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রায় 1 মাস পেরিয়ে গেলেও কলেজ ভর্তি প্রক্রিয়া যেরকম একটা অনিশ্চয়তার মধ্যে থাকছে, ঠিক সেরকম সংরক্ষণের ভিত্তিতে যাদের রিক্রুট যারা হবেন বিভিন্ন দপ্তরে, সেই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু আবারও প্রশ্নচিহ্নের সামনে পড়ল। কোন কোন জায়গায় মূলত প্রশ্ন তৈরি হলো এবং ঘটনাক্রম, আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে। দেখুন, মে 2024 কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় 2010 সালের পর জারি করা প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র। আদালতের মতে 1993 সালের অনগ্রসর শ্রেণী আইন লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল এই শংসাপত্রগুলি। রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে তৈরি হয় বড় প্রশ্নচিহ্ন। রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে, পরবর্তী শুনানি জুলাই মাসে। এরই মধ্যে শীর্ষ আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছিল ওবিসি তালিকায় নতুন সম্প্রদায়ের অন্তর্ভুক্তির জন্য সমীক্ষা করবে রাজ্য। এই অবস্থায় মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জিও জানানো হয়। রাজ্যের প্রস্তাবে মান্যতাও দেয় আদালত। গত সপ্তাহেই ওবিসির নতুন তালিকা প্রকাশ করে দেয় রাজ্যের অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন। ফের শুরু হয় আইনি লড়াই। অভিযোগ, সংবিধানের সমতা ও ন্যায়ের নীতির সরাসরি লঙ্ঘন করা হয়েছে নয়া তালিকাতেও। প্রকাশ পেয়েছে নাকি ভোট ব্যাংকের রাজনীতি। এই আবহে মঙ্গলবার কলেজে ভর্তির অনলাইনে আবেদনের জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করেছেন শিক্ষামন্ত্রী। জানিয়ে দেন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 1 মাস 11 দিনের মাথায় কেন শুরু হচ্ছে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া। সংরক্ষণ নিয়ে সত্যিই তো একটা জটিলতা ছিল এইটা। আর গতবার আমরা পোর্টাল খুলেছিলাম 19 তারিখ, এবার খুলছি 17 তারিখ। অনগ্রসর
শ্রেণী কল্যাণ দপ্তর, তারা যে মুহূর্তে গেজেট নোটিফিকেশন বার করেছে, নির্দেশিকা দিয়েছেন, তার থেকে 7 দিনের মধ্যে আমরা পোর্টাল চালু করছি। তো কোথায় বিলম্ব আমি বুঝতে পারছি না। রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপরও মঙ্গলবারই স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আপাতত 31শে জুলাই পর্যন্ত বহাল থাকছে অন্তর্বর্তী স্থগিতাদেশ। 8ই মে নোটিফিকেশনের উপরে স্টে, 27শে জুনের দুটো নোটিফিকেশনের উপরে স্টে, 3 জুনের দুটো নোটিফিকেশনের উপরে স্টে, 100 পয়েন্ট রোস্টারের উপরে স্টে, আর ওবিসি সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন রাজ্য সরকার করেছে সেইটার উপরে স্টে দিয়েছে 31শে জুলাই পর্যন্ত। তাহলে কি হবে কলেজে ভর্তির? উঠছে প্রশ্ন। কলেজে ভর্তি নিয়েও আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকবে শিক্ষা দফতর, নাকি হাইকোর্টের রায় মেনে পুরনো তালিকাকে ভিত্তি করে হবে ছাত্র ভর্তি? এই যে নতুন নোটিফিকেশনের ভিত্তিতে যে ওবিসির সাব ক্লাসিফিকেশন হয়েছে তার ভিত্তিতে অ্যাডমিশন হবে না, কিন্তু যদি 2010-এর আগে যে রোস্টার ছিল বা সরকার যদি নতুন করে ওই রোস্টারে ইকোনমিক্যালি উইকার সেকশনকে ঢোকায়, তার ভিত্তিতে অ্যাডমিশন হতে কোনো বাধা তো নেই, আইনি কোনো বাধা নেই। অলরেডি সিঙ্গেল বেঞ্চের তো একটা অর্ডার হয়েই আছে। মঙ্গলবারের শুনানিতে হাইকোর্টের আগের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনাদের রায়ে কিছু অস্পষ্ট অংশ রয়েছে। বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, সেখানে মামলা রয়েছে। শীর্ষ আদালত আমাদের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। এখন কেন পদক্ষেপ করছে রাজ্য? কেন সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করা হচ্ছে না? প্রশ্ন করেন বিচারপতিরা। স্পষ্ট, সুপ্রিম কোর্টে মামলা যখন বিচারাধীন, তখন রাজ্যের অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো নতুন তালিকাকে স্বীকৃতি দিতে নারাজ হাইকোর্ট। ওবিসি তালিকা বিতর্কে বন্ধ শুধু কলেজে ছাত্র ভর্তিই না, কার্যত বন্ধ নিয়োগও। হয় হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে 2010-এর তালিকার ভিত্তিতে করতে হবে ভর্তি কিংবা নিয়োগ, নতুবা থাকতে হবে সুপ্রিম রায়ের অপেক্ষায়। কি করে নবান্ন, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ। এই ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে হচ্ছে, এবং এটা নিয়ে আজকে আমরা আলোচনায় একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়ার চেষ্টা করব। মূলত বিষয়টা আরেকটু পরিষ্কার করা দরকার আপনাদের সামনে, যেটা হচ্ছে 2010 সালের পরে জারি করা প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র হাইকোর্টের নির্দেশে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আবার আই রিপিট এগেইন, 12 লক্ষ সার্টিফিকেট, কি সার্টিফিকেট? ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এবার আপনাদেরকে পরিষ্কার করে বলা দরকার যে এইখানে সমস্যাটা কোথায়। সমস্যা হচ্ছে রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক দল, তাদের দাবিটা একদম স্পষ্ট। সেটা কি? যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিচ্ছে রাজ্য সরকার, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করছে রাজ্য সরকার। তার ফলে প্রচুর শ্রেণী, যারা অনগ্রসর শ্রেণী, আর্থিকভাবে নয় ধর্মের দিক থেকে, অর্থাৎ এখানে উল্লেখ হচ্ছে মুসলিম, বিভিন্ন জাতি বা বিভিন্ন গোষ্ঠী, তারাই সংরক্ষণের আওতায় আসছে, যেটা রাজ্য সরকার এক্ষেত্রে তোষামোদের রাজনীতি, আরও পরিষ্কার করে বলা ভালো, ভোটের রাজনীতি করছে। এটা হচ্ছে বিরোধীদের অভিযোগ। বিরোধীরা বলছে এই যে শংসাপত্র দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সরকার, অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গের শাসক সরকার তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দল পরিচালনা করে, তারা এর থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড বা মাইলেজ নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধেই হচ্ছে অভিযোগ। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে মূলত যেখানটা আসছে, সেখানে দাঁড়িয়ে হাইকোর্ট যেটা বলছে যে নতুন করে যাদেরকে আপনারা ঢুকিয়েছেন তাদেরকে স্থগিত রাখতে হবে, অর্থাৎ 140টি নয়, পুরনো যারা এক্সিস্টিং যে সমস্ত গোষ্ঠীগুলো কাস্টের ওবিসির সংরক্ষণে আসতো, তাদেরকে আপনি নিয়োগ দিতে পারেন, কিন্তু নতুন যাদেরকে আপনি করেছেন সেটাতে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করব। মূলত যারা আজকের আমাদের অনুষ্ঠানে থাকবেন আমি পরিচয় করে দেবো এক এক করে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক নেতা, উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে এই ওবিসি সংক্রান্ত বিষয়ে একাধিকবার আলোচনা উপস্থিত থাকার সুবাদে বিস্তারিত আমরা পেয়েছি। 10 তারিখ আমি টেলিফোনে ধরেছিলাম, আপনারা শুনেছেন। 4টে চতুষ্কোণে কথা বলেছিলেন ঝন্টু বড়াইক, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে আইনজীবী শামীম আহমেদ সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে বিজেপি মুখপাত্র সজল ঘোষ আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন। আমি শামীম সাহেবকে দিয়ে শুরু করব। এই যে আইনি যে জায়গাটা তৈরি হলো, যে একটা জটিলতা তৈরি হলো, স্থগিতাদেশ আসলো হাইকোর্টের তরফ থেকে, যেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে
পরিষ্কার বলে দিয়েছিলেন যে আর কোনো বাধা থাকছে না, বরঞ্চ মিডিয়া এবং বিরোধীরা এই ক্ষেত্রে কনস্পিরেসি করছে, ষড়যন্ত্র করে একটা ভুল বার্তা দিচ্ছে। এরপরে কিন্তু দেখা গেল আইনি প্রক্রিয়ায় আবার স্থগিত হয়ে গেল রাজ্য সরকারের সেই নতুন করে ভর্তি বা নিয়োগের যে প্রক্রিয়া। এর আইনি সমাধান হয়তো স্থগিতাদেশের পরে আবার শুনানি হবে, যে 31 তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্টেরও খুব সম্ভবত পরবর্তী শুনানি আছে। এখানে দাঁড়িয়ে সমস্যার জট এবং জটিলতা কোথায়? আমার প্রশ্ন শামীম সাহেবের কাছে, আইনিভাবে এই সমস্যার সমাধান না হলে প্রচুর মানুষ, তারা কিন্তু যারা স্বাভাবিক সংরক্ষণ তালিকার মধ্যে ছিলেন, তারাও বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের সুবিধে পাচ্ছেন না। এই জায়গায় দাঁড়িয়ে জটিলতা কাটবে কবে? দুটো কারণ অপসারণ করতে হবে। একটা হচ্ছে যে রাজনৈতিক চক্রান্ত, আর দুই হচ্ছে সরকারি সদিচ্ছা। আমি যেদিন গত বছর মে মাসে, সম্ভবত 22শে মে অর্ডার পাস হয়েছিল ডিভিশন, 22শে মে 2024, আমি সেই দিনই বলেছিলাম যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়ের এগেনস্টে যে কেউ যারা অ্যাগ্রিভ মনে করছেন তারা সুপ্রিম কোর্টে যেতে পারেন, সেটা তাদের আইনি অধিকার। কিন্তু যে প্রশ্নে ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তা খুব স্পষ্ট, এক্সেসিভ ডেলিগেশন টু দ্য এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ কাছে অনেক বেশি ক্ষমতা, তারা স্থির করেছে কাদেরকে তালিকাভুক্ত করবে, তার বিরোধিতা করেছে। আর এই যে লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টের পেছনে সার্ভের যে কম্প্রিহেন্সিভ হয়েছে তা পায়নি। এখন আইনে 1993 সালের যে আইন আছে, আপনি ভুলে যান 2012 সালে কোনো আইন এসছে। 1993 সালের যে আইন আছে সেই আইনে সেকশন 9-এ যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা অ্যাপ্লিকেশন করে বলতে পারে আমাদের নামকে ইনক্লুড করা হোক। দপ্তর তার ভিত্তিতে অবজেকশন ইনভাইট করতে পারে এবং ইনক্লুশন এক্সক্লুশন করতে পারে। এর বাইরে সেকশন 11 অফ 93 অ্যাক্ট, সেখানে সরকার প্রতি 10 বছর পর পর এই তালিকায় যারা ইনক্লুডেড হয়েছে তারা দেখা যাবে এই 10 বছর, গত 10 বছরে তাদের যে সামাজিক, অর্থনৈতিক বা শিক্ষাক্ষেত্রে যে বিকাশ ঘটেছে তাতে মনে হতে পারে বা এই তথ্য হাতে আসতে পারে সার্ভে করার পরে যে তারা ওই ওবিসি তালিকার থেকে উত্তীর্ণ হয়ে গেছে, ফলে তাদেরকে এক্সক্লুড করতে হবে। বা এই সার্ভের ফলে উঠে আসতে পারে যে আরও 5টা জনগোষ্ঠী তাদেরকে ইনক্লুড করতে হবে। তাহলে প্রতি 10 বছর পর পর সরকারের এটা অব্লিগেশন যে সার্ভে করুন। তাহলে হাইকোর্ট অর্ডার দিক বা না দিক এই সার্ভে তাকে করতে হবে। সেই সার্ভে আজও হয়নি। 2010 সালে যা সার্ভের পরে ইনক্লুড হয়েছে, 2020 সালে এই সার্ভে হওয়ার কথা ছিল, হয়নি, আজও হয়নি। সরকার বর্তমানে যে নোটিফিকেশন জারি করেছে এটাও 1993 সালে আইনের ভিত্তিতেই করেছে। সেখানে সেকশন 9 অনুযায়ী অ্যাপ্লিকেশন করেছে, তার ভিত্তিতে অবজেকশন ইনভাইট করেছে, তার ভিত্তিতে নোটিফিকেশন হয়েছে। এখন যে নোটিফিকেশনে আপনি এ বি করলেন সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেকেই প্রশ্ন তুলেছে। যেমন আপনি দেখেন মুর্শিদাবাদ, মালদা, এখানে যারা সব থেকে পিছিয়ে পড়া, এখনও পিছিয়ে পড়া, তাদের সামাজিক অর্থনৈতিক বিকাশ হয়নি, মূলত শেষাবাদী কমিউনিটি বা তোষ্য শেখ। হ্যাঁ, এই একটা প্রশ্ন বারে বারে তুলছে। যখন যিনি মামলা করেছেন তার যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন যে তিনি পুরোপুরি আরএসএস বা বিজেপি পন্থী মানুষ। তাহলে আমি যে কথা ওই জন্যই প্রথমে বললাম রাজনৈতিক চক্রান্ত। তাহলে একটা অংশে আইন মেনেই সরকারকে করতে হবে, কোনো সন্দেহ নেই। সেই দায় যেমন সরকার পালন করেনি, তেমনি একটা অংশ প্রচার করার চেষ্টা করছে আসলে মুসলমানদের পাইয়ে দেওয়া হচ্ছে। এই কথা তো মেনে নিতে হবে যে 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এই পর্যন্ত সময়কালে না মিউনিসিপ্যালিটিতে না সরকারি দপ্তরে সেই অর্থে রিক্রুটমেন্ট প্রসেস হয়নি। ফলে অর্থনৈতিক বিকাশের যে সুযোগ থাকে যেখান থেকে রিক্রুটমেন্ট বা এই ধরনের জায়গা থেকে, তা অ্যাজ সাচ হয়নি। তাহলে একটা কমিউনিটিকে যদি, যারা পিছিয়ে পড়া কমিউনিটি ছিল, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল, তারা যদি এগিয়ে আসতে হয় তাদেরকে সেই সুযোগ দিতে হবে। সেই সুযোগ তারা পায়নি। তাহলে যে প্রশ্ন আদালতে মামলা চলাকালীন তোলা হয়েছে বা উঠে এসছে যে এই 15 বছরে আপনাদের কি কিছু হয়নি যে আপনি এদেরকে ইনক্লুড করলেন আবার, বা এদেরকে
এ থেকে বিতে নিয়ে এলেন। এই শেরশাবাদী কমিউনিটিকে এ থেকে বি থেকে নিয়ে আসার কোনো কারণ আমি যেমন দেখিনি। ফলে আমার মনে হচ্ছে আরও কম্প্রিহেন্সিভ সার্ভিস প্রয়োজন ছিল, আরও সকলের কাছ থেকে অবজেকশন নিয়ে ডিটেল সার্ভের ভিত্তিতে করলে হয়তো আরও সঠিক জায়গায় উপনীত হওয়া যেত। কিন্তু যে পদ্ধতিতে করেছে সেই পদ্ধতিকে পুরোপুরি ফেলে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অ্যাপিল করছে, দেখা যাক। আরও বৃহত্তর অংশের মানুষ তারাও এগিয়ে আসতে চাইছে আমাদের কাছে, তারাও আমাদের মাধ্যম দিয়ে আবেদন করতে চায়, আমরাও সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব বিশ্লেষণ করার। কিন্তু বিষয়টি হচ্ছে যে একটা জিনিস স্পষ্ট করতে হবে এবং মানুষের সেভাবে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন যে ধর্মের ভিত্তিতে এই ওবিসি সংরক্ষণ হয় না। সংবিধানে ওবিসি সংরক্ষণের কারণ হিসেবে শিক্ষা, সামাজিক, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়েরকেই ইনক্লুড করার কথা বলা হয়েছে। 93 সালের যে আইন সেখানেও একই কারণেই কথা বলা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যকে সফল করার জন্যেই বা এই সমাজের মধ্যে ধর্মীয় ডিভিশন বিভিন্নভাবে করার চেষ্টা যেটা করে থাকে কিছু কিছু রাজনৈতিক দল, তারা সেটাকে করার জন্য এটা করার চেষ্টা করছে। এই ফাঁদে পা দেবেন না, কি বুঝে নেবেন যে সামাজিকভাবে কারা পিছিয়ে আছে। আসলে ইকোনমিক কাস্ট সেন্সাস যেটা কেন্দ্র সরকারের দীর্ঘদিন ধরে মানুষের দাবি করার কথা, তা যদি কেন্দ্র সরকার করে ফেলতো তাহলে দেখবেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা আছেন তাদের সবাই এখনও পিছিয়ে আছেন সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক দিয়ে। ফলে কেন্দ্র সরকারের কাছে আমার আবেদন হচ্ছে ইকোনমিক কাস্ট সেন্সাস যেটা দীর্ঘদিনের দাবি মানুষের, করে ফেলুন। তাহলে এই প্রশ্ন যেটা রাজ্য সরকারের বিরুদ্ধে উঠছে সেই প্রশ্নের সঠিক সমাধান খুঁজে পাওয়া যাবে। একেবারে খুব পরিষ্কার ব্যাখ্যা করেছেন। আপনি বলছেন এর মধ্যে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে এবং আরেক দিকে আপনি বললেন যে রাজনৈতিকভাবে কোনো একটি কাস্টকে মেলাইন করবার চেষ্টা করা এবং সেই ক্ষেত্রে ষড়যন্ত্রও কিছু হয়তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করবার চেষ্টা, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে স্টুডিওতে আলোচনায় চলে আসবো, কিন্তু স্টুডিওতে আমাদের সঙ্গে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ। আমি পরিচয় করে দিই সজলদার সঙ্গে, সজলদার কাছে যাব। কিন্তু এই যে ওবিসি এ করা বা ওবিসি বি করা বা এই যে কন্টিনিউস 2010 সালের পরে সার্ভেতে না যাওয়া বা সার্ভে না করা, 66টি এক্সিস্টিং যে সংরক্ষিত জাতিগোষ্ঠী ছিল তার থেকে বেড়ে যাওয়া, প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, এই আপনি শামীম সাহেব প্রশ্ন করলেন যে তাহলে 10 থেকে 25 সাল পর্যন্ত কি কোনো অগ্রগতি রাজ্যের হয়নি, অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায় কি ক্রমাগত পিছিয়ে রয়েছে? আচ্ছা, আরো পিছিয়ে পড়েছে, আরো পিছিয়ে পড়েছে। পাশাপাশি যেটা বিরোধী দলনেতার বক্তব্য, অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে অর্থাৎ অ্যাপিসমেন্ট পলিটিক্স, তোষামোদের রাজনীতি করবার জন্য এই সংরক্ষণে অতিরিক্ত সুবিধে দেওয়া হচ্ছে। এই জায়গাটাও শোনাবো আপনাদের, কিন্তু একটা বিরতি নেব। বিস্তারিত টেকনিক্যাল যে জায়গাটা আমি ঝন্টুদার কাছ থেকে শুনবো বিরতির পর, কিন্তু বিরতির পরে ফিরে এসে 10 তারিখে অর্থাৎ 10/6 বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণার পর কি বলেছিলেন বিরোধী দলনেতা সেটাও আপনাদেরকে শোনাবো। এবার এই অবস্থায় যেটা তৈরি হচ্ছে, মানে যে জটিলতাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিয়োগ, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভর্তির ক্ষেত্রে ছাত্রদের সমস্যা হচ্ছে কিনা, সেই জায়গাটা আমি আলোচনা আনবো ঝন্টুদার থেকে। কিন্তু তার আগে বিরোধী দলনেতা 10 তারিখে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কি বলেছিলেন শোনাই আপনাদের, শুনুন। 76টা মুসলমানদেরকে ওবিসি করতে গেছিল, মমতাকে কান মুড়ে দিয়েছে হাইকোর্ট। এবং এটা কি বড় কাজ হয়ে গেছে। 76টা মুসলমানদেরকে ওবিসি করতে গেছিল, মমতাকে কান মুড়ে দিয়েছে হাইকোর্ট। এবং এটা কি বড় কাজ হয়ে গেছে। ঝন্টুদা, আমি যদি বিরোধিতার জায়গা থেকে দেখি, বিরোধী রাজনৈতিক দল বলছে খুব পরিষ্কার, এই ক্ষেত্রে কোনো সংশয় নেই, অতিরিক্ত, আমি সংখ্যাটা বলছি না 76-75 বা যাই হোক, এই সংখ্যক মুসলমানদেরকে সংরক্ষণে আনার চেষ্টা করেছিল রাজ্য সরকার। এবার এই ক্ষেত্রে শুধু কি ধর্ম দেখা হয়েছিল, নাকি পিছিয়ে পড়া এই মুসলিম শ্রেণীগুলো তারা সত্যি সত্যি অর্থনৈতিকভাবে সংরক্ষণের আওতায় আসার যোগ্য, নাকি এক্ষেত্রে ম্যানিপুলেশন হয়েছে, অ্যাপিসমেন্ট হয়েছে, কি মনে হয়? এবার আমি শুরুটা করি যেটা মাননীয় হাইকোর্ট কালকে ডিভিশন বেঞ্চ একদম সিরিয়াস নোট দিয়েছিল। খেয়াল করে দেখবে 18 তারিখ মে মাসের 18 তারিখে মাননীয় সুপ্রিম কোর্টে গাভাইয়ের বেঞ্চে, জাস্টিস গাভাইয়ের বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকার রিকোয়েস্ট করলেন যে আমরা ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে সার্ভে করতে চাই। গাভাই একটা কথা বলেছিলেন,
we are free to go add with that subject to no prejudice। এখানে পরিষ্কার যে টু আদার্স পার্টিস, অর্থাৎ কোনো অন্য সম্প্রদায়কে আহত না করে, ক্ষতি না করে আপনারা কিন্তু এটা করতেই পারেন। খেয়াল করো, সুপ্রিম কোর্ট কিন্তু বলছে রাজ্য সেই মর্মে হঠাৎ করে তাদের ব্যাকওয়ার্ড ক্লাস যারা সার্ভেটা করে তারা সার্ভে শুরু করলেন। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা পিভিআরসে চলে যাই। 2010 সালে বামেরা তড়িহড়ি ওবিসি এ বি স্প্লিট করে যে 42টা কমিউনিটিকে অ্যাড করেছিল, 66টার ছিলই অলরেডি 2009 অবধি, তারপরে 42টা অ্যাড করলো। সেই 42টা অ্যাড করতে তাদের 6 মাস সময় লেগেছিল সার্ভে করতে, 6 মান্থ। কারণ একটু আগে আমাদের আইনজীবী শামীম সাহেব দারুণ কথা বলেছেন, একদম সার্ভেটা মূলত 3টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে। সংবিধানে পরিষ্কার সেটা লেখা আছে, একটা অর্থনৈতিক, একটা সামাজিক, এবং একটা হচ্ছে মানে সোশ্যাল, এডুকেশনাল অ্যান্ড তোমার ইকোনমিক্যাল, এই 3টে অ্যাসপেক্টের উপরে। এবার প্রশ্নটা হচ্ছে, এই সরকার যখন এই কাজটা করলেন, তারপরে সিরিয়াস যে কথাটা উঠে আসলো, তুমি দেখো এরা 13/5/2025 মে মাসে 113টা কমিউনিটিকে ওবিসির জন্য ইনক্লুড করার জন্য একটা নোটিফিকেশন জারি করলো। এবং এই নোটিফিকেশন জারি করার পরে এই 113টার মধ্যে 76টাই মুসলিম কমিউনিটি যথারীতি। এই ইনক্লুশন করার পরে হাইকোর্টের দ্বারস্থ হলো কিছু লোক গিয়ে, হাইকোর্টের ধাক্কা খেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মান্থার এবং এই চক্রবর্তী বাবুর 2025-এর মে মাসের 6 তারিখে ধাক্কা খেয়ে তারা আরেকটা সার্কুলার বের করলো, যেই সার্কুলারে প্রথমে 113টা ইনক্লুড করতে তাদের 3 মাস সময় নিল সার্ভে করে, পরেরটা করলো মাত্র 8 দিনে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি সার্ভে বলতে কি বোঝান? সার্ভে বলতে আমরা জানি যে এমন একটি থ্রু আউট স্যাম্পল কালেকশন করা, এই 10 কোটি বা 9 কোটি বা 12 কোটি লোকের হাউস হোল্ড প্রত্যেকে অ্যাপ্লিকেন্টের বাড়িতে যাওয়া, তার বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে দেখা। এই দেখাটা কিন্তু কোনোভাবেই 1-2 দিনের কাজ নয়। আমি বলছি বামেদের সময় মাত্র 42টা কমিউনিটির জন্য 6টা মাস সময় নিয়েছিল। আমি তখনও মনে করি ওটা ছিল এনাফ টাইম নয়। ফলে এই জায়গায় গিয়ে আপনি 113টা কমিউনিটিকে উইথিন 3 মান্থ আপনি সার্ভে করলেন, এবং সার্ভের সময় দেখো সাংঘাতিক কথা, কলকাতা হাইকোর্টে এফিডেভিট দিয়ে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস এক যে এফিডেভিট জমা দিয়েছে, সেই এফিডেভিটের 366 পাতায় লেখা হচ্ছে 15 দিনে ধার্য করা হয়েছে সার্ভে করার জন্য। এই সার্ভে 829 জন প্রতিনিধি থাকছেন, আর অ্যাডভাইজারি থাকতেন 207 জন, এবং 15 দিনে পুরো পশ্চিমবঙ্গ সার্ভে করার জন্য আমরা নিয়েছি। আমার প্রশ্নটা হলো 348 পাতায় কমিশন, এই 348 পাতায় কমিশন হেডেড বাই জাস্টিস অসীম কুমার ব্যানার্জি, মানে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কমিশন, তারা বলছেন মেম্বার হ্যাভ এক্সপ্রেস দেয়ার ডিপ কনসার্ন অ্যাবাউট দ্য স্ট্যালমেন্ট দ্যাট হ্যাজ রেজাল্টেড ডিউ টু দ্য পেন্ডেন্সি ডিউ টু লেজিটিমেশন বিফোর দ্য কোর্ট অফ দ্য ল। অর্থাৎ পরিষ্কার ব্যাকওয়ার্ড ক্লাস বলছে আমাদের কোনো পরিকাঠামো নেই, তারপরও 15 দিনে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলে সার্ভে হলো, হয়ে ইনক্লুড হলো। এটাই তো কালকে সিরিয়াসলি প্রশ্ন করেছে জাস্টিস মান্থার এবং জাস্টিস চক্রবর্তী, যে আপনারা এই সার্ভেটা কিসের ভিত্তিতে করলেন? আমার প্রশ্ন হচ্ছে, কোনো হিন্দু মুসলমান নিয়ে আমি বলতে আসছিনি, প্রশ্নটা হচ্ছে ব্যাকওয়ার্ড সার্চার কমিটির রিপোর্ট, তাও ডক্টর রঙ্গনাথ মিশ্র কমিটির রিপোর্ট, মন্ডল কমিশনের রিপোর্ট তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটা বিগ পপুলেশন হচ্ছে ব্যাকওয়ার্ড ইকোনমিক্যালি, সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি। এদের যদি পুরো সার্ভেটা না হয়, একটু আগে আমাদের আইনজীবী শামীম সাহেব ভালো কথা বলেছেন, শেরশাবাদিয়া, নস্য শেখ, এদের সাথে যদি আপনি সোসাইটির ক্রিমি লেয়ারকে ইনক্লুড করে দেন কোনো একটা হিডেন এজেন্ডা ফুলফিল করতে, এদের সাথে তো লড়ে পারবে না, এদের সাথে তো এই নস্যবাদ শেরশাবাদিয়ারা লড়ে পারবে না। ফলত যেটা হবে, আপনি সংরক্ষণ করে ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, ওটা ভোটের ডেভেলপমেন্ট করবে আপনাকে, আলটিমেটলি একটা বড় কমিউনিটি তারপরেও পিছিয়ে থাকবে। এই কারণেই 10 বছর আগে 66 জনকে আপনি রেখেছিলেন, আজও আপনাকে 10 বছর পরে এদেরকে বলতে হচ্ছে অধিক পশ্চাৎপদ, কারণ ডেভেলপমেন্টটা হয়নি তো। কারণ সংরক্ষণের ইন্ডেক্সগুলো যদি সঠিক না থাকে,
যদি সঠিক সার্ভে না হয়, হাউস হোল্ড সার্ভে, এটা কিন্তু একটা ভয়ানক ইস্যু। আপনি এসটি যখন সার্টিফিকেট ইস্যু হয় তখন পাড়া প্রতিবেশীকে কমিশনার গিয়ে জিজ্ঞাসা করে অমুক লোকটি যে এসসি সার্টিফিকেট ইস্যু করছে আপনার প্রতিবেশী, উনি কি বাস্তবে এসসি? তারপরে তার ফ্যামিলি চার্ট, ফ্যামিলিটি জমা করতে হয়, তার রিলেটেড কোনো ব্লাড রিলেটেড কারো সার্টিফিকেট ইস্যু করতে জমা করতে হয়, জেরক্স কপি উইথ অ্যাটাস্টেড। এইগুলো যখন ধাপে ধাপে ইনশিওর হয়, then it is established that যে ইনি একেবারে, একদম। একদম আমি এখানে এই মুহূর্তে ফিরাদ হাকিমের একটি বক্তব্য আমার মনে হয় শোনানো প্রয়োজন রয়েছে। আমি তারপর ভাস্করদার কাছে যাব, সজলদা তারপর উত্তর দেবেন, সুবিধা হবে আপনাদের শুনতে এবং বুঝতে। কি বলেছেন ফিরাদ হাকিম, শোনাবো। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস হচ্ছে ওবিসি, যারা একেবারে গরিব, তাতে হিন্দু আছে, মুসলমানও আছে, তাতে এমন এমন সম্প্রদায় আছে যেগুলোকে অবহেলিত সম্প্রদায়, ছুতোর, বিড়ি শ্রমিক, শ্মশানে যারা কাজ করেন সেই সম্প্রদায়, এইরকম সম্প্রদায়ের মানুষ যারা সত্যি সত্যি সারা বছরের পর বছর অবহেলিত, তাদের ওবিসির মধ্যে নিয়ে সুযোগ সুবিধার চেষ্টা করে দিয়েছিলেন মমতাদি, এবং টেকনিক্যালি যে ফল্টটা ছিল সেটাকেও ঠিক করে দিয়েছিলেন কোর্টের পরে। কেন মহামান্য আদালত এটাকে আটকে দিয়ে এতগুলো গরিব মানুষের মুখ থেকে ভাত কেড়ে নিল, সুযোগ কেড়ে নিল, সেটা আমি বুঝতে পারছি না। প্রশ্ন এখানে একটাই থাকবে যে গরিব মানুষ তাদের কাছ থেকে কোনো একটা নির্দেশ সেটাকে অনেকটা সুযোগ কেড়ে নিল, নাকি ঝন্টুদা যে ব্যাখ্যা করছিলেন যে সার্ভের জন্য পর্যাপ্ত সময় তো নয়, মাত্র 15 দিনে হাউস হোল্ড সার্ভের কথা উনি বলছেন, অর্থাৎ ঘরে ঘরে ইন্ডিভিজুয়াল সার্ভের কথা বলছেন। কারণ কি, এই ওবিসি সংরক্ষণের জন্য সেই গোষ্ঠী বা পরিবার তারা সরকারি বেশ কিছু সুযোগ সুবিধা পাবে, এমনকি নিয়োগের ক্ষেত্রেও তারা পাবে। অর্থাৎ এই ক্ষেত্রে মিস জাজমেন্ট হলে সেটা ভয়াবহ জায়গায় চলে যেতে পারে। উনি কি বললেন, 11 কোটি, প্রায় 10 কোটি মানুষের সার্ভে 15 দিনে হচ্ছে। কি পরিমাণ লোক নিয়োগ করা হয়েছে? 829 জন এবং 207 জন, অর্থাৎ 1100 মতো মানুষ স্টাফ, অ্যাডভাইজারি এবং 829 জন কর্মী, তারা 15 দিনে 10 কোটি মানুষের কাছে পৌঁছতে পারলো। এই প্রশ্ন এখানে উঠছে। সঙ্গে সঙ্গে সোশ্যাল, এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক্যাল এই জায়গাগুলো লঙ্ঘিত হলো কিনা। আমি ভাস্করদার কাছে যাব যে এক্সিস্টিং 66টি গোষ্ঠী ছিল তাদের তো উন্নয়ন হলোই নয়, বরঞ্চ আপনারা এ থেকে বি ক্যাটাগরিতে কনভার্ট করলেন। তাহলে এই যে এগিয়ে থাকা বাংলার কথা আপনারা বলছেন, বা এগিয়ে বাংলা বলছেন, বা বাংলার প্রভূত উন্নতির কথা বলছেন, তাহলে তো ব্যাকওয়ার্ড ক্লাসের কাছে সরকারি উন্নয়ন পৌঁছচ্ছেই না। পৌঁছচ্ছেন, এটা সব থেকে বড় প্রশ্ন, কিভাবে পৌঁছচ্ছে? আপনাদের তথ্য বলছে। আমি ভাস্করদার কাছে আসবো একটা ছোট্ট ঘের। এই সংরক্ষণ নিয়ে, অর্থাৎ 2010-এ 2011-তে বিধানসভা নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে। বামেরা দ্রুততার সঙ্গে, ঝন্টুদা তথ্য দিলেন যে একাধিক গোষ্ঠীকে তারা ইনক্লুড করেছিল, সময় খুব কম পেয়েছিল, বামেদের সময়তেও উল্লেখ করা আছে, এবং সেটাও অবৈধ বলে ঘোষণা করেছে। মানে 12 লক্ষ যে সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে তার মধ্যে 2010 সালে 42টি কমিউনিটিও রয়েছে। এরপর আমার ভাস্করদার কাছে স্টেট অফ এ কোশ্চেন, যে জনদরদি সরকার বা মানুষের পাশে দাঁড়ানোর যে জায়গাটা বারবার করে রাজ্য সরকার এস্টাবলিশ করে, সেখানে 2010-এর পর আপনাদের সার্ভের কথা 15 বছরে এই ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য মনে হলো না কেন? এক। দ্বিতীয়ত যে সার্ভে করলেন সেটা 15 দিনের সার্ভে হলো, এবং তার মধ্যে দেখা যাচ্ছে 91%-এর উপর মুসলিম কমিউনিটি যারা সংরক্ষণের আন্ডারে আসলো। কিভাবে সম্ভব? অনেকগুলো প্রশ্ন তুলেছেন, কিন্তু এই কথাটা এখনো কেউ বলছেন না যাদেরকে এই লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়েছিল তারা কেউ উচ্চ আয় সম্পন্ন সম্প্রদায় থেকে বিলং করেন। আপনি বলছেন যে যাদেরকে যুক্ত করা হয়েছিল তাদের উন্নতি হয়েছে কি হয়নি, সে থেকে বড় কথা এই লিস্টটা কোনো ফল্টি লিস্ট ছিল না যে এই সম্প্রদায়কে যুক্ত করা হয়েছে, সেই সম্প্রদায়টা গরিব নয়, পিছিয়ে পড়া সম্প্রদায় নয়, এটা কিন্তু এখন অবধি কেউ বলেনি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আপনি যে কেন মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি এসেছেন, যদিও এখানে কাস্ট, সেখানে মুসলিম হিন্দুটা প্রিপেয়ার করা হয়নি, হিন্দু কমিউনিটির মধ্যেও অনেকে এসেছেন, মুসলিম কমিউনিটির মধ্যেও অনেকে এসেছেন। এটা তো মেনে নিতেই হবে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় বেশি।
হিন্দু সম্প্রদায় থেকে। সুতরাং সেখানে স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায় থেকে বেশি মানুষের ইনক্লুশন হয়েছে, হিন্দু সম্প্রদায় থেকে কম মানুষের ইনক্লুশন হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই লিস্টটা করে যেটা করা হয়েছিল, এই যে স্যাম্পল সার্ভে করে আপনি দেখান যে কোনো একটি কমিউনিটি, সে জোলা বলুন, ছুতোর বলুন, বা যারা বিভিন্ন শ্মশানে কাজ করেন, তারা কি কেউই কি বর্ধিষ্ণু সম্প্রদায়? তারা পিছিয়ে পড়া সম্প্রদায়। এবং এই যে ছাচার কমিটি রিপোর্ট সহ বিভিন্ন কথা চন্দ্রবাবু বলছিলেন, সেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়ার কথাটাই কিন্তু বলা হয়েছে। তাদের উন্নয়ন হয়েছে, কিন্তু অতটা উন্নয়ন হয়নি যে ওবিসির থেকে তারা বেরিয়ে যাবার মতো জায়গাতে তারা থাকবে। যে লিস্ট দেওয়া এই হয়েছিল, কারণের জন্য কি এ বি করা হলো না এ বি করা হয়েছে, সেটা একটা প্রসিডিউরাল ম্যাটার। কিন্তু যে আপনি 140টা, আমি জাস্ট একটু 140টা যে এরকম নাকি সারা ভারতবর্ষের মধ্যে এই সংরক্ষণে ওবিসি এ ওবিসি বি কোনো রাজ্যে নেই, না এখানে নেই। আপনারা এই যে স্ট্যাটিউটরি আমি এটা কারণ আছে, এটার কারণ আছে। দেখুন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যে রাজ্যে একই ধর্মের একই জনগোষ্ঠীর দুটো ভাগ আছে। যেমন আমি আপনাকে বলছি যে ব্রাহ্মণ সম্প্রদায় ধরে নিন, ব্রাহ্মণ সম্প্রদায় মানে উত্তর ভারতীয় ব্রাহ্মণ সম্প্রদায় পশ্চিমবঙ্গবাসী আছে, আবার পশ্চিমবঙ্গবাসী ব্রাহ্মণ সম্প্রদায়ও আছে। উত্তর ভারতীয় ব্রাহ্মণ সম্প্রদায় হয়তো তাদের মাংসাশী নন, তারা নিরামিষাশী, পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ সম্প্রদায় কিন্তু সম্প্রদায়গতভাবে তারা ব্রাহ্মণ হিসেবেই কনসিডার হচ্ছে। 140টা কমিউনিটি ওবিসি যে ডিটারমাইন করেছে, যেটা হাইকোর্ট বাতিল করেছেন, সেখানে একটি কমিউনিটি ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন না যারা এগিয়ে থাকা। কিন্তু এটাও দেখতে পাবেন না যে অর্থনৈতিকভাবে 2010 যেখানে ছিল, যে অর্থনীতি ছিল, সেখান থেকে তারা কেন, আমি বলছি তো, পুরো যদি হোয়াইট ওয়েতে হয়, আপনি হোয়াইট ওয়ে, এবার প্রশ্নটা সেটাই, বাতিল হলো কেন সেই প্রশ্নটা, কিসের বেসিস? যেখানে আপনারা যে প্রশ্নটা করছেন যে একটি বিশেষ মুসলিম সম্প্রদায়কে পাইয়ে দেওয়া, আমি না বলছি না, বিরোধীরা যারা বলছে এটা কখনোই নয়। তাহলে কি হিন্দু সম্প্রদায়ের মধ্যে মানুষরা যুক্ত হননি? এবং এটাও ঠিক, এই কথাটা মাথায় রাখবেন ভালো করে, এটা খুব গুরুত্বপূর্ণ যে সম্প্রদায়ের লোকেরা ওবিসি হিসাবে ছিলেন, তাদের যে প্যারামিটার ইনকাম রেশিও ছিল, সেটা 2010 থেকে 2025-এ কোথায় গিয়ে পৌঁছেছে, তাদের পার ক্যাপিটা ইনকাম, তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থাটা কোথায় তারা গেছে। শামীম সাহেব একটা কথা বলছিলেন যে এই ক্ষেত্রে 10 বছর পরে করা হয়, যারা এক্সিস্টিং ছিল তারা বেরিয়েও আসতে পারে, না। আমি একটা ভুল বলেছেন উনি, আমি আপনাকে আইনজীবী হিসেবে বলছি এটা ভুল বলেছেন। আমি ডাউটটা বলছি, আবার নতুন সম্প্রদায় ইনক্লুড হয়েছে, নতুন সম্প্রদায় ইনক্লুড হয়েছে। এবং এরকমও দেখা গেছে যে অনেকে ওই সম্প্রদায়ভুক্ত হওয়ার পরেও তারা সেই রিজার্ভেশনের সুবিধা নেন না। আমি আপনাকে নাম করে বলতে পারি, অনেক সম্প্রদায় বাদও দেওয়া আছে, দুটো সম্প্রদায় তারা বাদ হয়েছেন। কিন্তু এরকমও আছেন অনেক পিছিয়ে পড়া ওবিসি সম্প্রদায়, তারা নিজেদেরকে সেই ওবিসির সংরক্ষণের মধ্যে তারা নিজেদের মানে রেলিংকুইজ করে, তাদের এই অধিকারটাকে তারা নেন না। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যাদেরকে নেওয়া হয়েছিল তারা পিছিয়ে পড়া, কিন্তু যে অর্থে তারা 2010-এর বা 2011-র মধ্যে পিছিয়ে ছিলেন, সেই অর্থে তারা কিন্তু 2025-এ পিছিয়ে নেই। কারণ একটা কথা বলে শেষ করব, যে একটি সম্প্রদায়ও নেই এখনো পশ্চিমবঙ্গে, যেটাও রিপোর্টে আছে, যে তারা একটি মাত্র স্পেসিফিক কাজ করেন। মানে শ্মশানে যারা কাজ করছেন, তাদের ওই সম্প্রদায় সকলেই শুধু শ্মশানেই কাজ করছেন, বা জোলা সম্প্রদায় যারা সবাই জোলার কাজ করছেন এরকমটাও নয়। কিন্তু অনেকাংশের মানুষ সেই জায়গায় কাজ করছে যেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে তারা পিছিয়ে আছে, তাদেরকে ইনক্লুড করা হয়েছিল 140 কমিটির মধ্যে। আমরা সুপ্রিম কোর্টে, আমরা জানি না যেটা হাইকোর্ট রায় দিয়েছেন, রাজ্য সরকার নিশ্চিতভাবে এটা সুপ্রিম কোর্টে যাবেন, এবং যাদের প্রাপ্য, যারা পেতে পারত, তারা এখনো অবধি এই হাইকোর্টের রায়ের পরে তারা পেতে পারছে না। কিন্তু তারা বোনাফাইড পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যেই পড়ছেন, তারা কেউই এগিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে ছিলেন না, এটা কিন্তু প্রতিষ্ঠিত। আমি এক লাইন বলে আমি যে 76টা নতুন কমিউনিটি এবং আগের 66টা বাতিলের মধ্যে 64টা রয়ে গেছে, দুটো ইনক্লুড হয়নি। যে 140টা, এখানে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার কিন্তু স্পষ্ট বলেছে আইন মেনে বিজ্ঞপ্তি জারি হয়নি। কেন রাজ্য সরকার আইন 2012-র এক্সিস্টিং আইনের সংশোধন করে ইনক্লুড করলো না? কেন এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করতে হলো? এক্সিকিউটিভ অর্ডার ভিত্তি নয়। যদি সরকারের সততা থাকতো, দেখুন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু তার টেকনিক্যাল অ্যাসপেক্টটাকে বাধা দিয়েছে। প্রথম অ্যাসপেক্টটা ছিল কেন 12 সালে সরকারি আইন থাকার পরেও এক্সিকিউটিভ বিজ্ঞপ্তি জারি করলো, এটা প্রথম প্রশ্ন। আইন কেন করলো না, বিল পাস করলো না? দ্বিতীয়, সার্ভে ভুল ছিল, কারণ জাস্টিস
ইন্দ্র সাহানি 9 জনের ব্রাঞ্চের যে রিপোর্ট ছিল যে স্পেশাল কোনো কমিউনিটির উপরে সার্ভে করতে গেলে ও বিশেষ করে ওবিসি এন্টায়ার পপুলেশনের উপরে সার্ভে করতে হয়, সেটা রাজ্য করেনি। অর্থাৎ দুটো অ্যাসপেক্টে কিন্তু সিরিয়াস নোট সার্ভেটা দিয়েছে। কি 10 লোক 10 এবং কোটি লোকের গতকাল মধ্যে হবে? একদম সাহানি report আছে। আমি সজলদার কাছে আসবো। আমি এক মিনিট একটু থামুন। আরেকজন রাজনৈতিক দলের তো প্রতিনিধি আছেন, ওনার কথা শুনে তারপরে বাগবিতণ্ডায় জড়ালে আমার মনে হয় ভালো হয়। কিন্তু আজকে এই যে হাইকোর্টের যে স্টে অর্ডার, সেটাকে কিন্তু বিজেপি উৎসব হিসাবে দেখছে। কিরকম ভাবে, সেই ছবিটা একটু আপনাদেরকে দেখাই। যে আজকে হাইকোর্টের নির্দেশে সংরক্ষণের যে স্টেপ, মানে সংরক্ষণ অনুযায়ী যে নিয়োগের পথে যাচ্ছিল সরকার বা রিক্রুটমেন্ট বোর্ডকে বলেছিল, সেই জায়গাটা আপনারা দেখুন, সেই ছবি। বিরোধী দলের সমস্ত বিধায়কেরা তারা এখানে কম বেশি উপস্থিত রয়েছেন, লাড্ডু বিতরণ হচ্ছে এবং সেটা হচ্ছে বিধানসভার সামনে। শুনুন। দুটো বিষয়ে জাস্ট আমি সজলদার কাছে একটু কোট করে দিই। আমি সজলদার কি বলছেন আমি শুনবো। এক হচ্ছে, ভাস্করদা আপনার পাশে বসে থেকে তিনি বলছেন যে 140টা যে কমিউনিটি যাদেরকে নিয়ে আসা হয়েছিল, তারা কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, এরা প্রত্যেকেই পিছিয়ে পড়া। এক। দ্বিতীয়ত, আপনি আসার আগে সজলদা শামীম সাহেব বলছিলেন যে এর পেছনে যে মুসলিম করা হচ্ছে, এটাও একটা রাজনৈতিক কু অভিসন্ধি। কি বলবেন? আমি আপনাকে বলি যে আমি মুসলিম করা হচ্ছে, এটা কুঅভিসন্ধি। আরেকটা আপনার কি প্রশ্ন ছিল? এই 140টার মধ্যে যাদেরকে সংরক্ষণ করা হচ্ছে, এরা অর্থনৈতিকভাবে সবাই পিছিয়ে পড়া। অর্থনৈতিকভাবে সবাই কেউ এগিয়ে থাকা নয়। আমি বলছি ভাস্কর সিনহা রায় তিনি যদি কাল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েন, তাহলে কি তিনি এই গোষ্ঠীর মধ্যে আসতে পারবেন? আসতে পারবেন না। তাহলে তিনি কিসের মধ্যে দিয়ে আসতে পারেন? তার কাস্ট আসতে পারে। কাস্ট কোথা থেকে আসে? ধর্ম থেকে আসে। ধর্ম ছাড়া কিন্তু কাস্টটা সাধারণভাবে হয় না। এবার আমি আপনাকে বলি, দেখুন, আপনারা বলছেন যে ওবিসি এ আর বি ভারতবর্ষে কোথাও নেই, এরা মূর্খ হাতে সরকার ভারতবর্ষেও কোথাও নেই, তাই স্বাভাবিকভাবে এখানে। এবারে প্রশ্ন হচ্ছে মুসলিম পিছিয়ে পড়া। আমরাও বলছি মুসলিম পিছিয়ে পড়া। তার কারণ মুসলিমকে যতক্ষণ আপনি মাদ্রাসার মধ্যে রেখে দিতে এনকারেজ করবেন, যতক্ষণ জেনারেল শিক্ষায় আসতে বাধা দেবেন, তারা মাদ্রাসা শিক্ষা নিক, কিন্তু জেনারেল শিক্ষাটা বাদ দিয়ে তো হবে না। তো ততক্ষণ তারা পিছিয়ে থাকবেন। যতক্ষণ না তাদের জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা তাদেরকে কনভিন্স করা যাবে, ততক্ষণ তারা পিছিয়ে থাকবে। আমার বলার বক্তব্য হচ্ছে যে এই পাপটা কিন্তু একা তৃণমূলের নয়, এটা কিন্তু 10-20% সিপিএমকে নিতে হবে। সিপিএম এর এখানে কে নেবে আমি বলতে পারবো না। আমার যেটা বক্তব্য হচ্ছে, আপনি আমাকে একটা সিম্পল কথা বলুন, হাইকোর্ট দ্বিতীয়বারের জন্য যে সার্ভে করতে দিলেন, তন্তুজ ভবনে যে সার্ভেটা হয়েছিল, সেই সার্ভেটা কাদের জন্য করেছে? ইলি, মাইশো বা আরো যে সমস্ত সম্প্রদায় আছে, গন্ধবণিক, এরা তো মুসলিমদের হয় না। তো এই সত্যিটাকে অস্বীকার করা যাবে না। আমরা মুসলিম করতে চাই না, কিন্তু সরকার আমাদের বাধ্য করাই কথাগুলো বলতে। ববি হাকিম বলছিলেন যে অনেকের সুযোগ কেড়ে নেওয়া হলো। আরে অনেকের সুযোগ কেড়ে নেওয়া হলো কথা ঠিক, কিন্তু আমার সুযোগটা কেড়ে অন্যকে দিয়ে দেওয়া হোক। দাঁড়ান, না, এক মিনিট বলতে দিন, আপনারা সবাই বলিনি। তো সেই জায়গাটায় আমার অধিকারটাকে যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আমার অধিকার কেড়ে নিয়ে যদি অন্যদেরকে সেই অধিকার পাইয়ে দেওয়া হয়, অন্যরা যেমন উৎসাহিত হবে, আমি তো সেরকম বিক্ষোভ করব। আপনি আমাকে বলুন যে আমি এই জায়গাটায় কোথাও ভুল বলছি। 1100 এরকম কিছু মানুষকে দিয়ে 8 দিনে হোক 3 মাসে হোক, আপনি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ঘুরে সার্ভে করতে পারবেন?
কারণ আপনি সেই সার্ভেটা এমনিও এখন অনেক কাস্ট সেন্সাস যেহেতু হয়নি সেহেতু এই সার্ভেটা করাও মুশকিল, কিন্তু আপনি 8 দিন বা 13 দিন বা 15 দিন বা 3 মাস যাই হোক না কেন আপনি তার মধ্যে এটা করে ফেললেন এটা ভুল কিভাবে? হয়েছে কি? তার না ভুল সার্ভেটা ভুল হয়েছে না কি? কোনো ভুল হয়নি, আমি বুঝিয়ে বলছি। এমন কারণ এটা ভুল এটা উত্তরটা দিন। ইট কেউ কি ওয়াজ প্রি পিছিয়ে পড়া প্ল্যান। নয় তারা? না আমি বলছি ইট ওয়াজ প্রি প্ল্যান। কারণ তিনি আগে থেকেই ঠিক করে রেখেছেন আমি কাকে কাকে ঢোকাবো। না যাদেরকে ঢোকানো হয়েছে তারা কি পিছিয়ে পড়া নয়? এইটা উত্তর দিন। আরে ভাস্কর, আমি এর উত্তরটাই আপনার কাছ থেকে পশ্চিমবঙ্গে নেব। মমতা ব্যানার্জি আপনার কাছে বা আসবো। তৃণমূল ছাড়া বাকি সবাই পিছিয়ে পড়া। আপনি এইভাবে ব্যাখ্যা করলে তো হবে না। আমার বক্তব্য হচ্ছে যে আজকে হাইকোর্ট আপনাদের আটকালেন কেন? হাইকোর্টকে আপনারা নিরপেক্ষ ভাবেন না আমরা হিন্দু মুসলমান করছি বলে হাইকোর্ট হিন্দু মুসলমান করছে? হাইকোর্ট তো নিশ্চয়ই সে কথা বলছে না। হাইকোর্ট তার কথার পেছনে জাস্টিফিকেশন আমাদের কথায় পেয়েছেন বা আমাদের হয়ে যারা মুভ করছেন তাদের কথায় জাস্টিফিকেশন পেয়েছেন, তাই হাইকোর্ট তাকে বন্ধ করেছে। আমার বক্তব্য হচ্ছে চাইছেন না, এরা থাকুক চাইছেন না আপনারা যে এরা ওবিসি না শুনুন আমি আপনাকে বুঝিয়ে বাতিল করে রেখে আপনি বলছি। সমর্থন মমতা করছেন। ব্যানার্জি 17টা তাহলে বাতিল করে উনি সমর্থন বলেছেন করছেন। যে আমি 17টা নতুন ঢোকালাম। আমি বলছি শুনুন, প্রপোর্শনেট ভাবে যদি কোনো কিছু হয়, পিছিয়ে পড়ার হিসেবে শুধু হিন্দুরা পিছিয়ে নেই এটা তো বলার কোনো যুক্তি নেই। ব্রাহ্মণ জীবনে ওবিসি হতে পারবে না, কিন্তু আপনি বলুন তো গ্রামে ব্রাহ্মণের ছেলে মেয়ে খেতে পায়? ইমাম কোনোদিন হয়তো হতে পারবে কিনা আমার জানা নেই, কিন্তু ইমামের ছেলের তো চাকরি নেই। তো প্রকৃতভাবে এটা অর্থনৈতিক পিছিয়ে পড়াদের জন্য হয়নি, এটা সমস্তটাই ওই কাস্ট, এবং কাস্ট মানে সেখানে ধর্ম জাতি সমস্ত কিছু আছে, না। তার ভিত্তিতেই করা হয়েছে মেনলি। আপনারা তথ্যগতভাবে যাই, আমি আপনাকে প্রশ্ন করছি, ব্রাহ্মণের ছেলে জজমানি করে আজকে একটা লোক কত রোজগার করতে পারে? ব্রাহ্মণের রোজগারটা আমি আপনাকে সেটাই তো বলতে চাইছি। আমি আপনাকে বলতে চাইছি, আপনি আমাকে উত্তর দিন, ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণ অফিসে চাকরি করে বলে তো আপনি তাকে দেবেন না। ব্রাহ্মণকে আপনি যদি পিছিয়ে পড়া ক্লাসে আনেন সেটা জজমানি। আজকে জজমানি করে কারো সংসার চলে, অথচ জীবনে ব্রাহ্মণ, এক মিনিট, জীবনে একজন ব্রাহ্মণ জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়ার জন্য সে জীবনে ব্যাকওয়ার্ড ক্লাসে যেতে পারে। কিন্তু আজকে শুধুমাত্র জলপাইগুড়ি ব্রাহ্মণরা সংসার চালায় তা নয়। অতএব ধর্ম আছে, এটা যারা বলছে তারা অধর্ম আমি করছে, আপনাকে বলি এটা যারা বলছে ধর্ম নেই একটু শেষ করতে তারা আপনার আসলে কাছে অধর্ম করছে। আমি আসবো। কিন্তু আপনি যদি, আমি তো আবার বলছি আদার ব্যাকওয়ার্ড ক্লাস বললে কোনো ধর্ম শোনায় না। আমি বলছি ব্রাহ্মণকে ঢোকাতে পারবেন? না আপনি একটা জিনিস ভুল করছেন। আরে ব্রাহ্মণের সকলেই জজমানি করে তাদের গ্রাসাচ্ছাদন করেন তা নয়। ঠিক যে সম্প্রদায়ের মধ্যে সবথেকে বেশি আসছে শামীম সাহেব, আসছে। জোলা মানে কি? আচ্ছা ডোম মানে কি? ডোম মানে যে মরা পুড়িয়ে খায়, না। কিন্তু ডোমের ছেলে কি ডোম হয়েছে মরা পুড়িয়ে খাচ্ছে? না, তো তা হবে নয়, না তো। কিন্তু দেখা কিন্তু গেছে- আমি বলছি এক মিনিট, সেই ছেলেটা কিন্তু এই সুবিধাটা পাবে, ডোমের ছেলে অবশ্যই পাবে। কিন্তু ব্রাহ্মণ যদি তার ছেলে খেয়ে না কেউ মরে যায় সংখ্যাটা তাহলে কম। সে সংখ্যাটা কম। সুযোগটা পাবে না। খুব ইম্পর্টেন্ট যারা জায়গা, শ্মশানে কাজ খুব করেন, ইম্পর্টেন্ট ডোম জায়গাটা যেটা এই জায়গাটা সজলদা আমি একটু বললেন। বলি, একদম ডোম সম্প্রদায়ের অধিকাংশ মানুষরাই এখনো অবধি পিছিয়ে আছেন। তাদের মধ্যে থেকে কেউ যে উচ্চশিক্ষিত হননি বা মানে উচ্চবিত্ত হয়ে এটা কোথায় পেলেন? তা নয়, তারা এটা আপনি পেয়েছেন কোন? কিন্তু ব্রাহ্মণ কোন সম্প্রদায় সার্ভেতে পেয়েছেন? বেশিরভাগ ব্রাহ্মণ আমি সম্প্রদায় বলছিলাম মানুষ না। জজমানি করে খায় না, না, এটাই তারা তো বিভিন্ন মুশকিল। পেশার সঙ্গে যুক্ত। তার মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে না, যে সম্প্রদায়গুলো আমি আবারও পিছিয়ে পড়া বলছি, সম্প্রদায়ের আবার মধ্যে আমি আপনাকে মানে আপনাকে চিহ্নিত আবারও হচ্ছে। বলতে সেই চাইছি, চিহ্নিত আরে জায়গাগুলোকে দাঁড়ান না, আপনাকে আমি নিতে হবে। আপনাকে বলছি তো। আপনি ব্রাহ্মণ আরে এক মিনিট, না এক এটাই তো বলতে চাইছি এক যে পিছিয়ে পড়ে থাকলেও অর্থনৈতিকভাবে ধর্মের কারণে, সামাজিক ধর্মগত এবং কারণে, অর্থনৈতিক। দাঁড়ান, সামাজিকটা বলুন। আবার সামাজিক যাই হোক না সামাজিকটা কেন। definitely আবার important, যে কারণ কথা হচ্ছে যে বলছেন, আজকে আপনি এখনো শিক্ষিত অবধি- না, আপনি না, এটা বলুন, সামাজিক এবং অর্থাৎ দুটো। আপনি ওবিসি কনসিডার করার আবার- ক্ষেত্রে আবারও আমি বলছি, ওবিসি সম্প্রদায়ের আবার- ক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক এমন অনেক জায়গায় আছে তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, সামাজিক ভাবে পিছিয়ে পড়ে। আমি ব্রাহ্মণের কথা আবার ছেড়ে দিন। এটা করা হয় কিনা? তারাও কিন্তু ওবিসির না মধ্যে না পড়েছে। না 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 শুনুন, জাত ভিত্তিতে যদি কাউকে অস্পৃশ্য বলে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, তাহলে মুসলিম সমাজের মহিলাদের সবাইকে ওবিসি করে দিন। আরে না না, কারণ তাদের মহিলারা তো মসজিদে বড় ঢুকতে দেওয়া হয় না। জনগোষ্ঠী নয়। আপনি আমাকে উত্তর দিন, এটা হতে মহিলা পারে কি না। জনগোষ্ঠী আমি হলো না একটা? এটা তো বলছি, তাহলে মুসলিমরা না, মহিলারা সেটা নয়। আমি মসজিদে বলছি যে যেতে পারেন আপনি না। আমি সামাজিক আপনাকে বলছি, পিছিয়ে পড়াটাকে আরে আপনি ধরবেন আমাকে না। এইসব কথা বলবেন না। সামাজিক পিছিয়ে পড়া দেখবেন কি আরে দেখবেন না? সামাজিক পিছিয়ে পড়া তো বলছি তো। তাহলে শুধু আজকে অর্থনৈতিক সামাজিকভাবে ব্রাহ্মণ, আজকে সামাজিকভাবে ব্রাহ্মণ উচ্চ বর্ণ, উচ্চ জাত, কিন্তু তার অর্থনৈতিক অবস্থা দেখে, যেটা দেখে আপনার ওবিসি করার কথা ছিল না, যদি কোনোদিন এরকম সেটা বর্ণ হয়ে ছিল থাকে, না। তাহলে কি Backward দেখে class-এর মধ্যে, আরে backward backward class আপনি মানে কি করে দেখবেন? শুধু Backward অর্থনৈতিক না, নয়। আমি একটু backward শামীম কি করে? সাহেবের কাছে আসি। সামাজিকটাকেও নিতে হবে, জিজ্ঞেস করে দেখুন। একটু শামীম সাহেবের সামাজিকটাও কাছে আসি। consider করা হয়। এই যে Economically and socially শামীম সাহেব backward। একটা মিনিট, আমি একটা একটু উত্তর জায়গা- দিয়ে নিই। না, আমার একটু ডাউট হচ্ছে, যেটা হচ্ছে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে এসসি
আর এসটি বাদ দিলে আরেকটা সংরক্ষণের তালিকা আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেটা এই যে এই মুহূর্তে সজলদার ভাস্করদার কথা কনফিউশন তৈরি হলো, একদম ঠিক যে ব্রাহ্মণ যেহেতু ব্রাহ্মণ সেই অর্থে সে যদি অত্যন্ত দারিদ্রতার মধ্যেও থাকে সে সংরক্ষণের তালিকা আসতে পারবে কি? আচ্ছা, এটাও তো আমাদের ভাবতে হবে যে যারা কাস্টগতভাবে সংরক্ষণের তালিকায় আসছে তাদের মধ্যে কেউ অর্থ কামাতে পারেন, তিনি ব্যবসা করতে পারেন, রোজগার করতে পারেন, তার আর্থিক অবস্থা দেখা হচ্ছে না, কিন্তু জাতিগতভাবে তিনি সংরক্ষণের সুবিধা পাচ্ছেন। এই যে জটিলতা দেখা যাচ্ছে, এটা কি দেখা হয় এই ক্ষেত্রে? আমি বললে আমি মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে সংবিধান যখন রচনা হয় তখন এই রিজার্ভেশন দিতে হবে এইটা কখনোই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যারা পিছিয়ে আছে তাদেরকে একটা সমান্তরাল জায়গায় আনতে হবে। তাহলে সেই সময় এই সমাজের মধ্যে কাস্টিজম ছিল, ফলে যারা হিন্দু সম্প্রদায় তাদের মধ্যে এই কাস্ট আইডেন্টিফিকেশনের, এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে আইডেন্টিফিকেশনটা হয় সেটা বেসড অন কাস্ট, যেটা উনি বলছিলেন বিজেপির যিনি প্রতিনিধি, হ্যাঁ, এবং তার জন্যে একটা কাস্ট আইডেন্টিফিকেশন অ্যাক্ট আছে 1994 ওয়েস্ট বেঙ্গলে, সেটা বেসড অন কাস্ট। আবার কনস্টিটিউশনের একটা শিডিউল আছে, সেখানে স্টেট ধরে ধরে ট্রাইব বলে দেওয়া আছে, কারা ট্রাইব। সেটা ওয়েস্ট বেঙ্গলে যারা ট্রাইব তারা হতে পারে, আসামে তারা ট্রাইব নয়। কিন্তু ওবিসির ক্ষেত্রে সেখানে নেই, সেটা সেই লিস্টটা ওবিসির ক্ষেত্রে নেই। ওবিসির ক্ষেত্রে একেবারেই বেসড অন এডুকেশন, সোশ্যাল, এক্স্যাক্টলি, সোশ্যাল এন্ড ইকোনমিক। এইবার উনি যেটা বলছিলেন যে ব্রাহ্মণরা তাহলে কোথায় যাবে, আমি যে কথা বলছিলাম যে সমাজে সেই সময় যারা পিছিয়ে পড়া সম্প্রদায় যখন সংবিধান তৈরি হচ্ছে তাদেরকে মাথায় রেখেই এটা করা হয়েছিল, কাউকে রিজার্ভেশন দেওয়াটা উদ্দেশ্য ছিল না। তার জন্যেই এই সেই সময় যেহেতু ব্রাহ্মণরা এগিয়ে ছিলেন, কিন্তু এখন এই সময়ের সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, যেটা আমি বারে বারে বলি যে আমাদের সংবিধানের যদি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি চ্যাপ্টার দেখা হয়, আর্টিকেল 39-এর মূল কথাই হচ্ছে যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ না হয় এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এমন হয় যাতে লার্জার গুড হয়। সেখানে এসসি এন্ড এসটি আছে, ওবিসি ইজ নট देयर। তাহলে ওবিসিটা পরে ইনক্লুশন হয়েছে এবং ওবিসিটা বলছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা এসসি এসটির মধ্যে ইনক্লুডেড নেই তাদের কথাটা তো অর্থনৈতিক এবং সামাজিক দুটো বিষয়কেই করা হয়েছে, দুটো বিষয় ভেবে। আজকে আর হাতে সংবিধানের এই কথা মাথায় রেখে যদি রাষ্ট্রীয় নীতি গ্রহণ করত তাহলে সকলের কাছে কাজ পৌঁছাতো। যারা ব্রাহ্মণ দরিদ্র ছিলেন না, এখন দরিদ্র হয়েছেন, তারা হতেন না। তাহলে এই ওবিসি ইকোনমিক্যাল ব্যাপারটা দেখা হয়েছে। এই ওবিসি নিয়ে জটিলতার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও কোনো অ্যাডমিশন, চাকরি, ভর্তির কোথাও বাধা নেই। কালকেও সেটা হচ্ছে দূষণের রাজনীতি। আবারও কিন্তু সেই অ্যাপিসমেন্টাল পলিটিক্সের একদম এই বিষয়ে আরো আলোচনার প্রয়োজন আছে। তবে আমরা অপেক্ষা করব যে কোর্টের নির্দেশ কি আসছে, অর্থাৎ এই যে আপাতত স্থগিতাদেশ দেওয়া হলো তার ফলে অবশ্যই একটা জটিলতা তৈরি হবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা কিভাবে সম্ভব। আজকে এখন এই মুহূর্তে হল্লাবল আমাদের আলোচনা যেহেতু সময় শেষ করতে হবে, কিন্তু যেটা আমি বুঝলাম আলোচনা থেকে, দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক, সমালোচনা, পর্যালোচনা এগুলো চলতেই থাকবে। আমি ধন্যবাদ জানাবো প্রত্যেক গেস্টকে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঙ্গে আমি ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ ধরে হল্লাবল দেখছিলেন। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ।